সকলকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আমরা আজকে পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের এবং আজকে আমরা যে সূত্রগুলো ব্যবহার করে গাণিতিক সমাধানের কাজ করব সেগুলো হচ্ছে আমরা কাজ নির্ণয়ের ক্ষেত্রে W=Fs। বিহিত শক্তি যদি উপর দিকে হয়, কোনো বস্তু যদি উপর দিকে শক্তিটা বের করতে চাও W=mgh, h হচ্ছে উচ্চতা। গতিশক্তি যদি নির্ণয় করতে চাও T=12mv², এবং বিভব শক্তি যদি নির্ণয় করতে চাও, যেহেতু উপরের দিকে উঠাইলে বিভব শক্তি হয়, তাহলে W=mgh। আর সবগুলো হচ্ছে কৃত কাজটাই হচ্ছে মূলত গতিশক্তি বা বিভব শক্তি। আসো আমরা একটি উদাহরণ, 50 কেজি ভরের একটি বস্তুকে 45 ডিগ্রি কোণে একটু উপরের দিকে, এই যে একটু উপরের দিকে কোণে 30 সেকেন্ড সময় ধরে 800 নিউটন বল প্রয়োগ করা হলো। 30 সেকেন্ড সময় 800 নিউটন বল প্রয়োগ করলে 350 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম, এইখান থেকেই ধাক্কা দিয়ে এইখানে 350 সেন্টিমিটার গেল। এক্ষেত্রে কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে দুটির সরণের দিকে উপাংশ মানে এই যে কৌণিকভাবে উপাংশ দ্বারা কাজ হয়, তাহলে W সমান F, উপাংশ যেহেতু কাজ হয় Fs ইন্টু S। তাহলে এই উপাংশটা যদি আসে তাহলে F কত, ভূমির সাথে যদি অতিভুজ, ভূমির সাথে যদি তোমরা করলো অতিভুজ কোণ করে সেই কৌণিক মানটার ক্ষেত্রে আমরা cos ব্যবহার করি। এটা কি ভূমি, এটা অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে cos 45 ইন্টু আমরা ধরবো কত সেন্টিমিটার, সরণ হচ্ছে 3.5 মিটার। এক্ষেত্রে 800 ইন্টু cos 45 ডিগ্রি ইন্টু 3.9 জুল। 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল করা হয়তো 45 ডিগ্রির বদলে এখন দিল কত 60 ডিগ্রি কোণে, তাহলে শক্তির কোনো পরিবর্তন হবে কি? তাহলে আমরা প্রাথমিক মানে কি আগেরটার শক্তি, গতিশক্তির মানে 45 ডিগ্রি কোণে, তাহলে 45 ডিগ্রি কোণে কৃত কাজটা গতিশক্তিটা হচ্ছে গতিশক্তি। এটা নতুন করে আমরা বের করার দরকার নেই, আমরা জানি কৃত কাজই হচ্ছে গতিশক্তি। তাহলে 1900 আমরা বের করেছিলাম 9 এত জুল। এখন আমরা 60 ডিগ্রি কোণের জন্য আবার বের করব। আমরা 60 ডিগ্রি কোণে গতিশক্তি সূত্র হচ্ছে T=12mv²। আমরা এইটাকে গতিশক্তি এই সূত্রের সাহায্য করতে পারতাম, কিন্তু একবার যেহেতু কৃত কাজটাই গতিশক্তি বের করে নিয়েছি, তাই ঘনং থেকে এটা টেনে নিয়ে আসছি। কিন্তু এখন আমাকে গতিশক্তি কিভাবে করতে হয়, এই v² বের করেই করতে হবে। কার্যকর বল, এক্ষেত্রে আমার কার্যকর বল কত, F(S)=ma। এখান থেকে আমরা কি বের করব, ত্বরণটা বের করব। কার্যকর বল থেকে আমরা ত্বরণটা বের করব। A=F cos θ, cos কত, কার্যকর বল 60 ডিগ্রি ডিভাইডেড বাই আমরা m মানটা পাই 6, ত্বরণের মানটা 6.1538 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণটা দিয়ে আমরা বেগ বের করব। এই ত্বরণটা দিয়ে এখন আমরা কি করব, বেগ বের করব। সুতরাং বেগ হবে v² = u² + 2as। এই ক্ষেত্রে u এর মানটা হবে 0, 2 × 6.1538 ইন্টু কতটুক দূরত্ব যাবে 3.5 মিটার। এক্ষেত্রে আমরা কি বেগের মানটা বসাইব। সুতরাং গতিশক্তি T2 = আমরা কি বসাবো, হাফ mv²। এই হাফ ইন্টু m এর মান তো তুমি জানোই 0.65, আর v² এর মানটা এখান থেকে উঠায় নিয়ে আসবা। এখান থেকে যদি আমরা মানটা জুল, তাহলে T1, সুতরাং অতএব T1 গতিশক্তি ≠ T2, অর্থাৎ T1 এবং T2 এর মান সমান হবে না। যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তবে গতিশক্তির কি হবে, পরিবর্তন হবে। আগের গতিশক্তি আর এখানে পরের গতিশক্তিটা এক থাকবে। কি একজন ক্রিকেটার, একটা ক্রিকেট বলারের পরপর দুইটি বলের গতিবেগ যথাক্রমে 150 কিমি/আওয়ার এবং 154 কিমি/আওয়ার। বলটির ভর 250 গ্রাম। এভাবে
বলটি খাড়া উপরের দিকে ছুড়লে, বলটাকে যদি খাড়া উপরের দিকে ছুড়ে, আমরা গতির দ্বিতীয় অধ্যায়ে করেছিলাম খাড়া উপরের দিকে সরণ শূন্য, বলটি কত উপরে উঠবে? তাহলে খাড়া উপরের দিকে যদি বলটাকে ছোড়া যায় তাহলে বলটি কত, এই যে শেষ বেগ শূন্য হওয়া পর্যন্ত আদি বেগে যদি আমরা ছুরি খাড়া উপরের দিকে, তাহলে এটি কত উচ্চতা উঠবে? এইচ এর মানটা বের করবো মাইনাস জিতে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2 গতিবেগ, প্রথম গতিবেগ সমান আমরা ধরতে পারি 150 কিলোমিটার পার আওয়ার। এটাকে তুমি গতি করে দিবে, এইখানে এই মানটা বসাবে 0 ইউ স্কোয়ার, এদিকে নিয়ে আসবে 0 প্লাস 2gh, এদিকে ইউ স্কোয়ার, এখান থেকে এইচ এর মানটা বের করবে। এই বলের উভয় গতিবেগের ক্ষেত্রে এইটা এবং এইটা দুইটার ক্ষেত্রে গতিশক্তি এবং ভরবেগের অনুপাত এক হবে কিনা, তাহলে গতিশক্তি যথাক্রমে আমরা ধরি উভয় বেগের ক্ষেত্রে গতি শক্তি যথাক্রমে একটা হচ্ছে T1 ও T2 এবং ভরবেগ যথাক্রমে, ভরবেগকে আমরা P দ্বারা প্রকাশ করি P1 ও P2। সুতরাং T2 বাই T1 ইকুয়াল টু হাফ m B1 স্কোয়ার ডিভাইডেড বাই হাফ m B2। আমরা উভয় পক্ষে m গুণ করে দিলাম, এই যে m V1 স্কোয়ার ইন্টু আরেকটা m V2 স্কোয়ার ইন্টু m, এই m গুণ করে দিলাম, তাহলে লিখতে পারি T2 বাই T1 ইকুয়াল টু m স্কোয়ার V1 স্কোয়ার m স্কোয়ার, আবার আমরা লিখতে পারি V2 স্কোয়ার। করলাম T1 বাই T2 ইকুয়াল টু P1 বাই P স্কোয়ার। তোমরা এখান থেকে ক্যালকুলেশনটা উঠে নিবে। সুতরাং গতিশক্তিদ্বয়ের অনুপাত বস্তুদ্বয়ের ভরবেগের বর্গের অনুপাতের সমান। কি লিখ, তাহলে T2 বাই T1 নট ইকুয়াল টু P2 বাই P1, কারণ বর্গের সমান, শুধু সমান নয় বর্গের দ্বয়ের অনুপাতের সমান, তাহলে এটা আর এটার মান সমান নয়। সুতরাং এইখান থেকে আমরা লিখতে পারি T2 বাই P2 ইকুয়াল টু T1 বাই P1 নট ইকুয়াল, এটা সমান হবে না। অতএব বলের উপর গতিবেগের ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের অনুপাত একই। 5 কেজি ভরের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। আমরা জানি ত্বরণে চললে আদিবেগ 0, আর বি একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, সমবেগটা আগে ত্বরণটা পিছনে। আমরা গতির দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম যে সমবেগ যাইতে যাইতে ত্বরণ এসে পিছনে তাকে ধরবে। এখন প্রশ্ন করছে এরপরে তাদের একটা সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়ে পরে এরা আবার এইখান থেকে আবার কিভাবে যাচ্ছে সমবেগে, এইখানে তাদের একটা সংঘর্ষ হয় বা একটা ধাক্কা লাগে। আমরা এইগুলা এই আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম এবং গতির এবং বল অধ্যায়ে আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে এখন বলছে কখন মিলিত হবে। আমরা মনে আছে তোমরা বলছিলা যে দড়ি টি সময় পর মিলিত হবে। টি সময়ে প্রথম বস্তুর যেহেতু ত্বরণে চলে হাফ এ টি স্কোয়ার সমান 0 প্লাস হাফ ইন্টু ত্বরণ কত 2 ইন্টু টি স্কোয়ার, 2 কাটা, সেই ক্ষেত্রে আবার তাকে শুধু টি স্কোয়ার, আর এস বির ক্ষেত্রে ভিটি ইকুয়াল টু 10টি। শর্ত মতে মনে আছে কি তোমাদের, এস এফ ইকুয়াল টু এস বি, বি বস্তুটা 100 মিটার সামনে আগিয়ে আছে এই 100, এইখান থেকে যদি আমরা মানগুলো বসাই টি স্কোয়ার মাইনাস 10টি মাইনাস 10 ইকুয়াল টু 0, এইখান থেকে তোমরা দ্বিঘাত সমীকরণ মনে আছে কি, দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে এই টি এর মানটা বের করবে 16.18 সেকেন্ড, অর্থাৎ 16.18 সেকেন্ড পর এই বস্তু দুইটা কি মিলিত হবে। দেখা যাচ্ছে সংঘর্ষের পর কোন বস্তুর গতিশক্তি বেশি, হাফ এম বি স্কোয়ার, গতিশক্তি মানে হাফ এম বি স্কোয়ার। তাহলে এই বস্তুটাকে যখন গিয়ে ধাক্কা দেয়, ঠিক এই স্থানে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে এইটা এবং এইটার একটা বেগ হয়, এটার বেগ B1, এটার বেগ B2। আমরা যদি এইখানে B1 এবং B2 পরবর্তীতে দেয়া নেই, যে আমরা গতি সংরক্ষণশীলতা সূত্র M1 U1 প্লাস M2 U2
ও সমান M1 V1 প্লাস M2 V2, যে কোনো একটার মান যদি দেওয়া থাকতো তাহলে আমরা অন্যটা বের করতে পারতাম, আর বাকি সবগুলো তো দেয়া আছে। কিন্তু এরকম নয়। অথবা যদি বলতো যে আমরা বল অধ্যায়ে পড়েছিলাম যে যদি মিলিতভাবে চলে, মিলিতভাবে ভি, শুধু ভি এর মানটা বের করতাম, তখন আমরা পরের ব্যাগটা দিয়ে আমরা গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার বের করতে পারতাম। তাহলে কি বলছে, সংঘর্ষের পর কোন বস্তুর গতিশক্তি বেশি? তাহলে এইখানে এই বি বের করতে হবে। এই বি বের করার জন্য আমাদের কিন্তু একটাই মাত্র পথ খোলা আছে, যে যখন কোনো দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষে কোনো বস্তুর মধ্যে পরবর্তীতে যদি আমরা তাদের ব্যাগ বের করতে চাই, আগে পরবর্তীতে তাদের কোনো ব্যাগ দেওয়া না থাকে, আলাদাভাবে সিঙ্গেল চলতে থাকে, তখন ব্যাগ বের করার জন্য আমরা একটা সূত্র পড়াইছিলাম। এটা হচ্ছে B1 এর জন্য M1 মাইনাস M2 ইন্টু U2 ডিভাইডেড প্লাস 2 M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। আর B2-র ব্যাগ যদি তুমি বের করতে চাও, B2 ইকুয়াল টু M2 মাইনাস M1, এটা হচ্ছে U1, U2 প্লাস 2 M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এইটা আমরা কখন বলছিলাম? এই সূত্রটা কখন ব্যবহার করে? যখন পরবর্তীতে দুইটা ব্যাগের মধ্যে একটা ব্যাগও দেওয়া নেই, অথবা পরের ব্যাগের ক্ষেত্রে মিলিত ব্যাগ দেওয়া নেই, মিলিতভাবে চলবে এরকম কোনো কিছুই না, জাস্ট খালি আদি ব্যাগগুলো দেওয়া আছে, পরের ব্যাগটা দেওয়া নেই, তখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করেছিলাম। আসলে এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটি করি। প্রথম বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা বসাই, তাহলে প্রথম বস্তুর এইখান থেকে এই পর্যন্ত, এই সংঘর্ষের আগ পর্যন্ত তার সময় লেগছিল 16.18 সেকেন্ড। 16.18 সেকেন্ড পর তার ব্যাক কত হয়েছিল, এটা হবে তার U1। এখানে U1টা হবে B ইকুয়াল টু U প্লাস AT। এখানে U হচ্ছে তার আদি ব্যাক ছিল 0, আর A হচ্ছে কত, তার ত্বরণ হচ্ছে 2, আর 16.18 এই হবে তার ব্যাগ, হবে 32.36 মিটার পার সেকেন্ড। এই মানটা এখানে বসাবে, এই মানগুলো ক্যালকুলেশন করে তুমি পাবে 7.97 মিটার পার সেকেন্ড। এইভাবে তুমি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তু তো আদিবেগ দেয়া আছে 10, দ্বিতীয় বস্তুর V2, এটা বলছিলাম M2 মাইনাস M1 ইন্টু U2 প্লাস 2 M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। দ্বিতীয় বস্তুর ব্যাগ পেলাম। তাহলে আমরা সংঘর্ষের পর, এই যে সংঘর্ষের পর প্রথম বস্তুর গতিশক্তি, সুতরাং সংঘর্ষের পর প্রথম বস্তুর গতিশক্তি, এটা হচ্ছে T1 ইকুয়াল টু হাফ M1 B1 স্কোয়ার। এখানে তুমি যদি মানগুলা বসায় দাও, তাহলে প্রথম হাফ ইন্টু 5 কেজি, আর B1 হচ্ছিল 7.97 হোল স্কোয়ার। তুমি এখান থেকে পাবা 158.8 জুল। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি তুমি বসিয়ে দাও, T2 ইকুয়াল টু হাফ M2 V2 স্কোয়ার, তাহলে হাফ ইন্টু M এর মান হচ্ছে 6, আর B2 ছিল 33.33 হোল স্কোয়ার করলা, এক্ষেত্রে তুমি পাবা 27.59.73 জুল। সুতরাং T1 নট ইকুয়াল টু T2, অর্থাৎ সংঘর্ষের পরে এদের গতিশক্তি কখনোই সমান হচ্ছে না। কপিকলের সাথে, এই যে একটা কপিকল, আমরা গত ক্লাসেও আগেও তোমাদেরকে পড়িয়েছিলাম যে কপিকলের মধ্যে এদিক দিয়ে বাঁধা একটা রনি প্রথমে টান দিয়ে একটা 10 মিটার একটা পতাকাকে কত মিটার, 10 মিটার উপরে ওঠায়। এতে তার সময় লাগলো কত সেকেন্ড, 5 সেকেন্ড। পরে একই উচ্চতায় তুলতে, পরে আবার এই উচ্চতায় তুলতে আর একটা কপিকলের মাঝে, এরকম একটা কপিকলের মাঝে 2 কেজি 1 কেজি একটা বস্তু ছেড়ে দিয়া এইখান থেকে 2 মিটার উপর থেকে এই যে একটা পতাকা, বাংলাদেশের দড়ি একটা পতাকা, আবার 2 মিটার উপর থেকে এবার নিচের দিকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে পরে একই উচ্চতায় তুলতে, মানে এই 10 মিটার উপরে উঠাইতে, এই 10 মিটার উপরে উঠানোর জন্য অন্য প্রান্তে 1 কেজি বরের একটা 2 মিটার উপর থেকে সে ছেড়ে দিল। এখন এটা উঠবে কি না? আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে পতাকা তুলতে রনির ক্ষমতা কত ছিল? এখানে রনি
কতটুকু ক্ষমতা ব্যয় করছে। আমরা ক্ষমতা সূত্র পড়েছিলাম, পি ইকুয়াল টু উপরে উঠাইতে mgh/t। তাহলে এখানে পতাকাটা কতটুকু ছিল, পতাকাটাকে উঠাইলো 0.2 9.8 কত মিটার উপরে উঠাইছিল 10 মিটার ডিভাইডেড বাই কত সেকেন্ড 5 সেকেন্ড। সেই ক্ষেত্রে রনির ক্ষমতা ছিল 3.92 ওয়াট। যে প্রশ্নটা করা হলো সেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, মানে এটার ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি, মানে এইদিকে পড়তে যে এখানে শক্তিটা ব্যয়িত শক্তি ঠিক এইদিকে উঠতে যে কতটুকু উঠলো এটা আমরা জানি না, 2 মিটার উপর থেকে ছেড়ে দিল কতটুকু উঠলো জানি না, এটা বের করতে হবে। এই পর্যন্ত উঠতে যে শক্তিটা, এই দুইটা শক্তি সমান হলে সংরক্ষণশীলতা নীতি মানে, সমান না হলে মানে না। তো আসো আমরা দেখি যে এই যে কপিকলটা ধরি, এটা একটা কপিকল, তুমি হয়তো দেখতে পাচ্ছ, এইখান থেকে আমি টান দিলাম এই যে উঠছে, কিন্তু এইটা কিন্তু আমি যতটুকু ছাড়বো ততটুকু ত্বরণে এটা নামবে, আমি যতটুকু ত্বরণে উঠাবো ততটুকু ত্বরণে উঠাবে। এখানে আমার ব্যবহৃত ত্বরণ, এখানে সে কখনোই জি বা অভিকর্ষ ত্বরণে পড়বে না। কিসের উপর নির্ভর করবে? টানের উপরে তার ত্বরণ নির্ভর করে। এই যে আস্তে আস্তে আসতেছি, তার গতি আস্তে আস্তে, সেক্ষেত্রে ত্বরণটা কপিকলের ত্বরণ নির্ণয় করার জন্য আমরা এর আগের অধ্যায়ে পড়েছিলাম, কপিকলের অঙ্ক যখন করেছিলাম পদার্থবিজ্ঞান 3য় অধ্যায়ে। সেক্ষেত্রে কপিকলের ত্বরণ আমরা বের করবো যে এইখানে কতটুকু ওঠানামা করতেছে। এটা হচ্ছে এ ইকুয়াল টু, এটাকে বলবো আমরা m1 মাইনাস m2, আমরা এখান থেকে দিতে পারি ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু এইখানে জি। আমরা একটা গাণিতিক ব্যাখ্যা ওইখানে দেখিয়েছিলাম। এই ক্ষেত্রে তুমি মানটা বাইর করে বসাইতে পারো। m1 এর ভর কত, এখানে 1 কেজি, মাইনাস m2 কত ছিল 0.2 ডিভাইডেড বাই 1 প্লাস 0.2 ইন্টু 9.8। তুমি এটা ত্বরণ পেয়ে যাচ্ছ 6.534 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা দিয়ে আমরা ব্যয়িত শক্তি, শুধু এই পতাকাটা তোলার জন্য m1, এই m1 বস্তুর ব্যয়িত শক্তি, m1 বস্তুটা এদিকে নামতেছে, এই যে কপিকলের m1 বস্তুটা নিচের দিকে নামতেছে, কিন্তু তাকে আবার টান দিয়ে ধরে রাখা হয়েছে। তাকে সে জি ত্বরণে নামতেছে, কিন্তু তাকে সুতার এ ত্বরণে ধরে রাখা হচ্ছে। সুতরাং আমরা লিখব m1 বস্তুর ব্যয়িত বিভব শক্তি W1 ইকুয়াল টু mgh। সে নিচের দিকে 2 মিটার নামতেছিল, কিন্তু তাকে 2 মিটার উপরে mah এ টেনে ধরে, বস্তুটা নিচের দিকে নামতেছিল আর উপরের দিকে তাকে টেনে যে অভিকর্ষ ত্বরণে 2 মিটার নামছে, কিন্তু তাকে এই ত্বরণের উপরের দিকে টান দিয়ে ধরে রাখা হচ্ছে। তাহলে এই শক্তি থেকে এই শক্তিটা বাদ দিলেই আমরা তার ক্ষেত্রে এটা পাচ্ছি। এইবার আসো আমরা m2 ক্ষেত্রে যাব। এবার পতাকাটির ক্ষেত্রে আসো, আমরা এবার আসবো আবার পতাকাটি। ওই যে ত্বরণ তো একটাই, উক্ত ত্বরণে 2 মিটার পর ওঠার পরে, এই যে 2 মিটার যে এখানে গেল 2 মিটার, এই 2 মিটার পরে তার বেগ b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2ah। যদিও উপরে ওঠার ক্ষেত্রে আমি কিন্তু এই ত্বরণ ব্যবহার করছি, অভিকর্ষ ত্বরণ জি ব্যবহার করি না। যদি অভিকর্ষ ত্বরণ জিতে তো আর উঠে নেই, সুতাটা তো আমার টানে উঠতেছে, তাহলে ত্বরণের মানটা কখনো এখানে কি হবে না, মাইনাস হবে না, কারণ জি তো না। বুঝাইতে পারছি বিষয়টা? অর্থাৎ উপরের দিকে উঠলেও ত্বরণ হচ্ছে এ ব্যবহার হয়েছে, এই যে ত্বরণ সুতার ত্বরণ, ওই যে কপিকলের সুতার ত্বরণ ব্যবহার করছে, এই কারণে আমরা জি ব্যবহার করি নাই। এই মানটা যদি এখানে বসাই তাহলে ব্যাগ পাচ্ছি এই তো। এই ব্যাগ দিয়ে আমরা এই ব্যাগ এইখানে গিয়ে তার ব্যাগ, এখন কি সুতাটাকে এইখানে, এই ব্যাগ হইলো এইখানে 5.12, তাহলে থেমে যাবে, আরো থেমে যাওয়া পর্যন্ত। এখন এটা হয়ে যাবে আদি, এই পতাকাটি থেমে যাওয়া পর্যন্ত দূরত্ব এই ভি থেকে এই পর্যন্ত, এইখানে আদি বেগ হয়ে যাবে 5 পয়েন্ট, এই যে এই ব্যাগটাই হয়ে যাবে, এখানে যে শেষ বেগ বের করলাম 5.12 মিটার পার সেকেন্ড, এই বেগে থেমে যাওয়া পর্যন্ত। কিন্তু এখন আর সুতার টান থাকবে না, এখন জিতে চলে যাবে। একটা টান দিয়ে এই পর্যন্ত আসলে বাকিটুকু জিতে চলে যাবে, পেরেজ পর্যন্ত দূরত্ব। এই ক্ষেত্রে আমরা বের করব এটা আদি বেগ, এটা শেষ বেগ থেমে যাওয়া পর্যন্ত। 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh বা 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার।
তাহলে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এইখান থেকে আমরা এইচ এর মানটা পাচ্ছি 1.334 মিটার। তাহলে এইখানে 2 আর এইখান পর্যন্ত 2 আর এইখান পর্যন্ত 1.33। সুতরাং মোট উচ্চতা পতাকাটি হবে পতাকার হবে এইচ ইকুয়াল টু 3.334 মিটার। পতাকার উপর এই যে পতাকাটা এই পর্যন্ত গেল এইখানে আরো 1.33, মোট 2 আর 1.33, মোট কার্যকর আমরা মোট শক্তিটা পাবো W ইকুয়াল টু mgh। এম হচ্ছে পতাকা 0.2 9.8 আর উচ্চতা হচ্ছে 3.334। যদি আমরা এখান থেকে মানটা ক্যালকুলেশন করি ইন্টু জি হচ্ছে 9.8, তাহলে হচ্ছে 6.534 জুল। সুতরাং এটা W2, সুতরাং W1 ইকুয়াল টু W2। অর্থাৎ এক্ষেত্রে শক্তির পতাকাটা এই দিক দিয়ে যা শক্তি হবে এইখান থেকে এই পর্যন্ত গিয়ে সম পরিমাণ শক্তি পাবে, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নীতি মানবে। আজকে এই পর্যন্তই।